গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নসু মামা ও আমি। ছেলে মানুষ তখন আমি, 8 বছর বয়স। দিদিমা বলতেন, তোর বিয়ে দেবই অতুলের সঙ্গে। মামার বাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘর জামাই। এসব কথা অবশ্যই আরও বড় হলে বুঝেছিলাম। অতুল আমার দিদিমার সইয়ের ছেলে। কোথায় পড়ে? বেশ লম্বাবত আধফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হতো না, কেমন ধারা যেন কথাবার্তা। আমায় বলতো, আয় পাঁচি, যা, এখানে কি, ওইদিকে গিয়ে খেলা করবে যা। কখনো বলতো, অমন দুষ্টুমি করবি তো বাঁশবনে লম্বা শেয়ালটা আছে, তার মুখে ফেলে দিয়ে আসবো বলে দিচ্ছি। অতুলকে সবাই বলতো ভালো ছেলে, লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত। আমার ছোট মামার সঙ্গে কিসব ইংরেজি বলতো, যদি তার কিছু বুঝি। এইসব জন্যই হয়তো অতুলকে আমার মোটেই ভালো লাগতো না। তা সে যত ভালোই হোক, লোকে তাকে যতই ভালো বলুক। ভালো আমার লাগতো মুখুজ্জে বাড়ির নসুকে। কি সুন্দর ফর্সা চেহারা, ননি ননি গড়ন, ডাগর চোখ দুটি, বেশ হাসি হাসি মুখখানি। বয়সও অতুল মামার মতো অত বেশি নয়, আমার চেয়ে সামান্য কিছু বড় হবে। অতুল মামার বয়স হয়তো ছিল 16-17। নসু হাসলে তার মুখ দিয়ে যেন মুক্ত ঝরত, দিদিমার সেই গল্পের মতো। এমন সুন্দর মুখ আমার 8 বছরের জীবনে এ অজ পাড়াগায়ে কটাই বা দেখেছি। দিদিমার কাছে এসে বসে মাঝে মাঝে সেও গল্প করত। সে যা বলতো তা যেন মধুর, অতি মধুর। আমি হাঁ করে ওর মুখের দিকে চেয়ে এক মনে ওর কথাগুলো যেন গিলতাম। অতুলও তো কথা বলে, কিন্তু তার কথা তো ভালো লাগতো না তো। দিদিমা বলতেন, অতুলের সঙ্গে পাঁচির বিয়ে দেব, বেশ মানাবে। আমি মুখ ভার করে বলতাম, ছাই মানাবে। দিদিমা হেসে বলতেন, ওমা, মেয়ের কাণ্ড দেখো, কেন মানাবে না? তুমি তো সব জানো। তবে তোর মতটা কি শুনি, কাকে বিয়ে করবি তুই? ওই নসুকে? দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন, এর মধ্যেই মেয়ে নিজের বর বেছে নিয়েছে। ধন্যী যা হোক, একালের মেয়ে কি না, শুনলে সই, নসু নাকি ওর বর হবে। অতুলের মা হেসে বলতেন, কেন রে, অতুলকে তোর পছন্দ হয় না কেন? অতুল মামার বয়স বেশি। বেশি আর কত, 16 বছর। তা যাই হোক, 16 বছরের বুড়োকে আমি বুঝি বিয়ে করব? নসু ছেলে মানুষ। দিদিমা বলতেন, দেখো সই, একালের মেয়ের কাণ্ড। নসুর বয়স 12, ওকেই বেশি পছন্দ। তোমার আমার কাল চলে গিয়েছে, 13 বছর বয়সে আমার বিয়ে হলো, তখন উনি 42। দোজপক্ষে আমায় ঘরে আনলেন। তোমারও তো? অতুলের মা বললেন, আমার অত না, উনি তখন 29, আমার 11। দোজপক্ষ তো বটে। শুধু তাই, সতীন বেচে। আমায় ভগবান সেদিক থেকে নিষ্কণ্টক করেছিলেন, তাই খানিক রক্ষে। মাঝে মাঝে নসুকে অনেকদিন দেখতাম না। আমাদের পাড়ায় সে আসতো না খেলতে। আমার প্রাণ হাঁপিয়ে উঠত, ছুটে যেতাম মুখুজ্জে বাড়িতে। নসু মামা উঠোনে বসে কঞ্চি কেটে কেটে খেলাঘরের বেড়া বাঁধছে, সঙ্গে আরও 3-4টি ছেলে, ওরই বয়স। আমি বলতাম, ও নসু মামা, আমাদের বাড়ি যাওনি যে? কি রোজ রোজ যাব, তুই এত দূর এলি যে, আসতে ভয় করে না? না। খেলা করবি? অন্য ছেলেগুলো তখনই বলে উঠত, মেয়ে মানুষ আবার আমাদের সঙ্গে খেলবি কেন, যা তুই পুটি মান্তিদের সঙ্গে খেলগে যা। নসু বলতো, খেলুক আমাদের সঙ্গে, তাতে কি? হাবু বলতো, ও কি দা দিয়ে কঞ্চি কেটে আনতে পারবে, কি খেলা হবে ওকে নিয়ে, যা তুই। আমাকে কাঁদো কাঁদো দেখে নসু এসে হাত ধরত, বলতো, কেন ওকে অমন করছিস তোরা, ও কেন কঞ্চি কাটতে যাবে, মেয়ে মানুষ চুপ করে বসে থাকবে, বস তুই পাচি। আমি অমনি কৃতার্থ হয়ে উঠোনের একপাশে বসে পড়তাম। নসু মামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুঁড়ে দিত আমার দিকে, বসে বসে পেয়ারা চেবুতাম। অনেকক্ষণ পরে বলতাম, নসু মামা খিদে পেয়েছে। হাবু অমনি বলে উঠত, ওই শোনো কথা, ওসব হাঙ্গাম। নসু মামা বলতো, তুই চুপ কর হাবু, খিদে পেয়েছে, চল পিসিমার কাছে, 2টো চাল ভাজা খাবি তেল নুন দিয়ে, না একটা কচি শশা পেটে দেব? আমি বলতাম, না, তুমি বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, একলা যেতে ভয় করে। হাবু অমনি চোখ পাকিয়ে বলে, তবে একলা এলি কি করে, কে এখন তোর সঙ্গে যাবে পৌঁছে দিতে? উফ, ভারী পাজি মেয়ে তো।
নসু আমায় আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসতো। ধুলো মাটির পথের ধারে কত কেঁচোর মাটি, কত বেনে বউ গাছে গাছে, পাকা বকুল পড়ে থাকতো বকুলতলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে ইচ্ছে করত। আমি বড্ড ভালোবাসি পাকা বকুল। নসু মামাকে কুড়িয়ে খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু সে বলতো, দূর, ও কষা কষা লাগে, তুই খা, আমি খাবো না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি, সে সুযোগ ও আমায় দিত কই। এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল আমার সেই ছেলেবেলাকার অতি পরিচিত মামার বাড়ির গ্রামের গাছপালার ছায়ায় ছায়ায়, চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। তারপরই জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। ফুল ফোটা পাখি ডাকা বসন্ত প্রভাত গেল ধীরে ধীরে মিলিয়ে, বাতাস গরম হয়ে উঠল। সেই গা, সেই তাঘোরা শেখাটি এখনো আছে। মাঝে মাঝে এখনো সেখানে যাই। কত বদলে গিয়েছে সে জায়গা। সে মামার বাড়ি নেই, সে দিদিমাও নেই। বাবা কোথায় কাদের আড়তে কাজ করতেন, সামান্য কটি মাইনে পেতেন। দিদিমার সঙ্গে সংসারের খরচপত্র নিয়ে তার প্রায়ই ঝগড়া তর্ক হতো। বাবা রাগ করে বাড়ি থেকে চলে যেতেন। 2-1 মাস কোনো খবর আসতো না। মা কান্নাকাটি করতেন। হঠাৎ বাবা একদিন এসে হাজির হতেন। দিন এভাবেই চলত। 13 বছর বয়সে আমার বিয়ে হলো আড়ংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিন কতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ। নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আঁচে ওর ফর্সা মুখ রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলি ব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর, তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মার শরীর চিররুগ্ন। সংসারে রান্নাবান্নার ভার নসু মামার উপর। আজ অনেক দিন থেকেই নসুর এই অবস্থা দেখছি। নসুর অবস্থা দেখে সত্যি কষ্ট হলো। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই। ভাইয়েরা সব স্বার্থপর। সংসার চালানোর ভার ওর উপর ফেলে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে। নসু মামা আমায় দেখে হেসে বললে, আয় পাচি, বস। কাল দই পেতেছিলাম, দইটা বসেনি, উনুনের পাড়ে রেখে দেব, কি বলিস? যত সব মেয়েলি গল্প নসুর। সাধে ওকে সকলে বলে জনার্দন মুখুজ্জের বিধবা মেয়ে। আমাকে বললে, কাল বুঝলি 1 কাঠা মুগের ডাল ভাজলাম, ভাঙলাম, বেলা গেল ডালডুল করতে, গা হাত পা ব্যথা। বললাম, তুমি ডাল ভাজলে? সত্যি? হ্যাঁ রে, নইলে কে করবে? আবার কাল 1 গাদা ময়লা কাপড় সোডা সাবান দিয়ে সেদ্ধ করতে হবে। দুঃখিত সুরে বললাম, ওসব মেয়েলি কাজ, তুমি ওসব করো কেন? আমায় ডাকলে না কেন? আমি ডাল ভেজে দিতাম। নসু বললে, আহা, আমি না পারি কি, তোকে আবার ডাকতে যাব কেন? লেখাপড়া করবে না নসু মামা? এসব কাজ কি তোমার সাজে? পুরুষ মানুষ লেখাপড়া করো। আমায় কে পড়াবে? দাদারা 1 পয়সা দেবে না। তাছাড়া মার শরীর খারাপ। আমি বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করে বল? পড়বার খরচ জুটলেও আমার পড়া হতো না। আমি বসে বসে ওর কুটনো কুটে দিলাম। আমার বিয়ের কথা বললাম। নসু মামা বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করল না। ও যদি একটু আগ্রহ প্রকাশ করত, শুনতো কোথায় আমার বিয়ে হচ্ছে ইত্যাদি, তাহলে আমার ভালো লাগতো। কিন্তু না, সে সুখ আমার অদৃষ্টে নেই। নসু মামা একটা কথাও জিজ্ঞেস করলে না সে সম্বন্ধে। আমার বিয়ের রাত্রে নসু মামা নেমন্তন্ন খেয়ে এলো পেট পুরে, কিন্তু না এলো একবার বিয়ে দেখতে, না একবার বাসর ঘরে উঁকি মেরে দেখতে। আমার মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা। ও যদি আসতো তবে খুব ভালো লাগতো। মনের মধ্যে ডুব দেবার বয়স আমার নয় তখন, তবুও কি যেন একটা হয়ে গেল। এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজনের যাতায়াত, আমার নতুন কাপড় গয়না, কিছুই ভালো লাগলো না। মনে উৎসাহ নেই। আগেই বলেছি, আমার বিয়ে হয়েছিল আড়ংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সও 17-18-র বেশি নয়। রোগা চেহারা, মাথার চুল ওঠা। বিয়ের পরে জানা গেল স্বামী ম্যালেরিয়ার পুরনো রোগী। মাসে 2 বার ম্যালেরিয়া জ্বর বাধা আছেই। আড়ংঘাটার যুগল কিশোর ঠাকুরের মেলার সময় ময়রার দোকান খোলেন আমার খুড়শ্বশুর। স্বামী তাড়ু দিয়ে সন্দেশ মুড়কি ভিয়েন করেন। শ্বশুরবাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যে না গিয়েছিলাম এমন নয়। না জানি কেমন বাড়িঘর, কেমন খাওয়া দাওয়া। গিয়ে দেখি পুরনো আমলের ইট বের করা কোঠা বাড়ি, 2টি মাত্র ঘর, ছোট একটা বারান্দা। তবে সব ঘরগুলির সামনে শান বাঁধানো টানা রোয়াক এবং রান্নাঘরটিও কোঠা। খুব বড় একটা আম গাছ সমস্ত বাড়ির উঠোন জুড়ে ঘুপসি করে রেখেছে। আমার শাশুড়ি গর্বের সুরে বললেন, আমের সময় তো আসছে, দেখো বৌমা, এমন আম এই অঞ্চলে নেই, আমার বাগানে যা আছে। ডাকসাইটে বাগান, কর্তা করে রেখে গিয়েছিলেন। এস্তেক গোয়াড়ি, এস্তেক শান্তিপুর,
কোথা থেকে কলমের চারা এনে না পুঁতেছেন। আমের সময় এলো, কোথা থেকে ব্যাপারীরা এসে বাগান কিনে নিল। 2-1 ঝুড়ি আম যা আমাদের বাড়ি এলো, তা থেকে 2-1টা জুটল আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেননি, আম ভালো। স্বামীর সঙ্গে আলাপ জমল, মন্দ নয়। ক্রমে তাকে ভালোও লাগলো। আমায় বললেন, তুমি কি খেতে ভালোবাসো? আমি লজ্জা টজ্জার ধার ধারিনি, বলে ফেললাম, তেলে ভাজা খাবার। স্বামী বললেন, ধুর, অমন বোকা মেয়ে কেন, ভালো খাবারের নাম করো। গজা, জিলিপি, কেন খাজা? সে আবার কি গা, আমাদের গায়ে তো শুনিনি। উনি হো হো করে হেসে বললেন, পাড়া গেয়ে ভূত, আমাদের এই শহর বাজার জায়গা, কাল খাজা আনবো লুকিয়ে। কিন্তু সাবধান, মা যেন টের না পায়, বকবে। আমি নিজে খাজা ভিয়েন করি। সেদিন থেকে মাঝে মাঝে স্বামী লুকিয়ে খাবার আনেন। কোনোদিন খাজা, কোনোদিন মিহিদানা। আমরা দুজনে লুকিয়ে খাই। স্বামী বলেন, সবাইকে দিতে গেলে চলে না, খুড়তুতু ভাইয়ের হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার আমার মুখে এক টুকরো উঠবে কি না উঠবে। শ্বশুরবাড়ি ভালো লাগলো না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগলো এই খাবার খাওয়া থেকে। উলোর জাতের মতো বড় মেলা এই অঞ্চলে আর নেই। সে সময় ময়রার দোকানে কাজ বেশি। উনি ফেরেন অনেক রাতে, হাতে বড় বড় ঠোঙায় খাবার ভর্তি। উনি হেসে বলতেন, খাও খাও, খুব খাও, এসো দুজনে পেট ভরে খাই। একদিন কি করে যেন খুড়শ্বশুর টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা। এ নিয়ে খুব ঝগড়া হলো বাড়িতে। আমাকে আর ওকে যথেষ্ট অপমান গালিগালাজ সহ্য করতে হলো। খুড়শাশুড়ি বললেন, অমন নোলায় 7 ঝাঁটা মারি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা। এমন অলক্ষী বউ তো কখনো দেখিও নি, শুনিও নি। লজ্জাও করে না গুরুজনকে লুকিয়ে লুকিয়ে খেতে। স্বামীকে রাত্রে বললাম, আর ওসব এনো না, দেখো তো কি কাণ্ড বাঁধালে। স্বামী বললেন, না আনবে না, আমাকে কি মাইনে দেয় কাকা? বিনি মাইনের চাকর করে তো রেখেছে, পেটে দুটো খাবো না, ঠিক আনবো লুকিয়ে, তুমি দেখো কেমন করে ধরবে কাকা, তা দেখব। স্বামীর শরীর ভালো নয়, অথচ ঘোর পেটুক। আমার কথা শুনতেন না। খাবার চুরি বন্ধ হলো না। রোজ রাত্রে 1 গাদা বাসি লুচি আর রসগোল্লার রস আনেন, নিজে খান, আমাকেও যথেষ্ট দেন। ওর পেটের অসুখ ছাড়ে না। আমার বারণ শোনেন না মোটে। বলেন, খেয়ে যা উঠিয়ে নিতে পারি, কাকা 1 পয়সা উপুড়হাত করবেন না। আমি বললাম, আমি বাপের বাড়ি যাব আষাঢ় মাসে, আমায় নতুন কাপড় কিনে দেবে না? উনি ঠোঁট উল্টে বললেন, কে দেবে, কাকা? তা দেখে আর বাঁচলাম না। সত্যি আমার নতুন কাপড় হবে না? বাপের বাড়িতে কিন্তু সবাই নিন্দে করবে। আমি যদি দিতে পারতাম সব হতো। আমার কি ইচ্ছে করে না তোমায় কাপড় দিতে? কোথায় পাবো? তাই তো, অনেকের নিন্দে শুনতে হবে, তাই ভাবছি। আষাঢ় মাসে বাপের বাড়ি এলাম। স্বামীও আমার সঙ্গে এলেন। তাকে দেখে গ্রামের সমবয়সী মেয়েরা নানা রকম নিন্দাবাদ করতে লাগলো। আমায় একদিন রায়বাড়ির মেজগিন্নি বললেন, হ্যাঁ পাচি, জামাই নাকি তাড়ু ঘটে ময়রার দোকানে। আমি অত শত বুঝিনি, বললাম, হ্যাঁ, খুব ভালো খাজা তৈরি করে, সবাই হাতের সুখ্যাতি করে মাসিমা। মেজগিন্নি হেসেই খুন। তার বড় পুত্রবধূ, যে বাপের বাড়ি থেকে আসতে চায় না, বাপের বাড়ির গ্রামে কোন প্রতিবেশী ছেলের সঙ্গে প্রণয়াসক্ত, এসব কথা তিনি তখন ভুলে গেলেন। আমার স্বামীর খাবারের দোকানে কাজটাই প্রবল দোষের ও নিন্দার কারণ হয়ে উঠল তার কাছে। আমার স্বামীকে গ্রামের লোকে নতুন জামাই বলে খাতির আদর করলে না। আমার তাতে মনে বড় দুঃখ হলো। নতুন জামাইকে সকলে নেমন্তন্ন করে খাওয়ায়, আমার স্বামীকে সবাই কেমন যেন হেনস্থা করলে। নসুম আমার ঠিক তেমনি ভাত রাঁধছে। আমি তার ওখানে গিয়ে বসে গল্প করে একটু যে আনন্দ পেতাম। একটা জিনিস দেখলাম, নসু ধর্মে কর্মে মন দিয়েছে এই বয়সেই। চন্দন ঘষছে দেখে বললাম, দিদিমা পুজো করেন বুঝি আজকাল? নসু হেসে বললে, মা নয়, পুজো করব আমি, রোজ শিব গড়িয়ে পুজো করি। মানুষ হয়ে জন্মে শুধু খেয়ে যাব শুয়োরের মতো। আমার হাসি পেল ওর মুখে তত্ত্ব কথা শুনে। নসু মামা আমাকে শশা কেটে খেতে দিল, নিজেই নারকেলের নাড়ু করেছে ঘরে, তা দিল, চা খেতে দিল। বছর 2-3 কাটল। আমার স্বামীর শরীর সারল না, ক্রমেই যেন আরও খারাপ হয়ে উঠেছে। শাশুড়ি ও খুড়শাশুড়ি বলেন, ওই অলক্ষণে বউ এসে বাছার শরীর একদিনও ভালো গেল না। শাশুড়ি বললেন, সংসারের কোনো জিনিসে আঁট নেই, তা দেখেছ লক্ষ্য করে? কথাটা নেহাত মিথ্যে নয়, আমিও স্বীকার করছি। সত্যি যেন আমার কোনো জিনিসে কোনো আসক্তি নেই, ভালো কাপড় নয়, গহনা নয়, কোনো কিছুতে না। আমার স্বামী বলেন, পয়সা জমাও না কেন?
যা মাঝে মাঝে হাতে এনে দিই জমিও, তোমার আখেরে ভালো হবে। ওসব কথা আমি শুনেও শুনিনি কোনোদিন। কার আখের কি হবে সে ভেবে ফল কি? আমার একটি ছেলে হলো, কয়েক মাস পরে মারাও গেল। স্বামীর অসুখ সারে না, সংসারে খেটেই মরি, মুখের মিষ্টি কথা কেউ বলে না। স্বামী আমায় নানা রকম সাংসারিক উপদেশ দেন। তার যেরকম শরীর, কবে মরে যাবেন তখন কি উপায় হবে, আমি যেন কিছু কিছু হাতে রাখি। এ কথা আমি যখন শুনি তখনই মনে থাকে, তারপর আর মনে থাকে না। সেই মাঘ মাসে আমি বাপের বাড়ি এলাম। গ্রামে এসে শুনি নসুম আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে দিনরাত পুজো আচ্চা নিয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কীরকম যেন। আমি গিয়ে দেখা করলাম বিকেলের দিকে। নসু মামা বললে, কি খবর পাঁচি, কখন এলি? কাল এসেছি। ভালো আছো? ভালো আছি, খুব আনন্দে আছি। সবাই তোমাকে পাগল বলছে যে? নসু মামা মৃদু হেসে চুপ করে রইল। তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললে, আমি আসল বস্তু পাওয়ার চেষ্টায় আছি। এতে যে যা বলে বলুক, আমি পাগলি হই আর ছাগলি হই। আরে পাছি। শেষের কথাগুলো আমার কানে একটু অসংলগ্ন মতো ঠেকলেও নসুম আমার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি যেন একটা ওর মধ্যে আমি পেলাম, যা সাধারণ মানুষের মধ্যে দেখিনি। ওর মুখের চেহারা যেন অন্যরকম হয়ে গিয়েছে। লোকের টাকা কড়ি, ঘর জমি আঁকড়ে পড়ে আছে দেখছি আমার চারিপাশে। খুড় শাশুড়িকে দেখেছি, গাছের সামান্য একটা আম যদি গাছের তলা থেকে কোনো বাড়ির ছেলে কুড়িয়ে নিয়ে যায় তবে ঝগড়া করে পাড়ামাত করেন। গায়ের মধ্যে দেখেছি 1 হাত জমি হয়তো এগিয়ে বেড়া দিয়েছে কেউ, তাই নিয়ে মামলা মোকদ্দমা 2-3 বছর ধরে চলেছে। এমন আবহাওয়ার মধ্যে নসুমামা মানুষ হয়েও স্বতন্ত্র। ওর কাপড় চোপড়ে, খাওয়ায়, বিষয়াশয়ে কোনো আসক্তি নেই। পৈতৃক বিষয় আছে, কিন্তু ভাইদের দিয়ে বসে আছে সর্বস্ব, একটা পয়সাও চায় না। আমার স্বামী এসে 2-4 দিন রইলেন। স্বামীর উপর আমার কেমন একটা মায়া হয়। এর মুখের দিকে কেউ যেন চায় না, আমার শাশুড়ি ছাড়া। তাও তিনি বুড়ো হয়েছেন, দেওরের কাছে তার কোনো কথা খাটে না। আমাদের গ্রামেও তার তেমন খাতির যত্ন নেই। বললেন, এই গায়ে একটা ঘর করলে ভালো হয়। আমি বললাম, কেন, শ্বশুরবাড়ি বাস করবে, কেউ কিছু বলবে না? বলুক গে, কাকার ওখানে আর ভালো লাগে না। দেখো ভেবে, তোমার গায়ের লোকগুলো যেন কেমন কেমন, ভালো করে কথাই বলে না। আমার রাগ হলো। বললাম, তাড়ুঘোটা জামাইকে কে খাতির করবে শুনি? স্বামী হেসে চোখ টিপে বললেন, রোজ রোজ রাত্রিরে খাজা খাওয়ার সময় তো খুব ভালো লাগে। 2-1 দিন পর উনি চলে গেলেন। যাবার সময় আমার হাতে 13 আনা পয়সা দিয়ে বলে গেলেন, এই পয়সা দিয়ে খাবার কিনে খেও, মাসখানেক থাকো, তারপর এসে নিয়ে যাব। আর তিনি আসেননি। সেই মাসের শেষের দিকে পুরনো আমাশা রোগে তিনি আমার সিঁথির সিঁদুর আর হাতের শাঁখা ঘুচিয়ে ইহলোক ত্যাগ করলেন। বাবা চিঠি পেয়ে প্রথমে কিছু বলেননি আমাদের। তারপর 2 দিন পরে মাকে একদিন বললেন, হ্যাঁ গো, একটা কথা, জামাইয়ের বড় অসুখ, চিঠি পেয়েছি। মা আড়ষ্ট সুরে বলে উঠলেন, সে কি গো, এতক্ষণ বলনি কেন? হাটে চিঠি পেলে? কই দেখি চিঠি। বাবা আমতা আমতা করে বললেন, তা মনে ছিল না। না তা নয়, আমি কান খাড়া করে পাশের ঘরে বসে সব শুনছি। আমার বুকের মধ্যে টিপ টিপ করছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে যেন, জিভ শুকিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি সব। বাবা অত্যন্ত ব্যস্তবাগীশ লোক, জামাইয়ের অসুখ সংবাদে চুপ করে বসে থাকবার মানুষ নন। মা ছুটে হাঁপিয়ে বাবার কাছে এসে বললেন, তার কাছে এক্ষুনি চলে যাও, মেয়ের যাবার কথা লেখেনি, ওকেও নিয়ে যাও। বাবা শুষ্ক মুখে বললেন, আর সেখানে গিয়ে কি হবে গিন্নি, সব শেষ হয়ে গিয়েছে। মা মেঝের উপর আছড়ে পড়লেন আর্তচিৎকার করে। আমি কিন্তু বেশ সহজভাবেই কথাটা শুনলাম, কারণ আমি আগেই বুঝতে পেরেছি বাবা কি বলবেন। এইভাবে আমার বিবাহিত জীবনের ইতি হয়ে গেল। কি করব, আমার অদৃষ্ট। বাবা তো বুড়ো হাবড়া স্বামীর হাতে আমায় দেননি, ছোকরা দেখে দিয়েছিলেন। আমার কপালের লেখা, কারো দোষ নেই। আমার কিন্তু বিশেষ কোনো দুঃখ নেই মনে। বিশেষ কিছু যে হারিয়েছি, বিশেষ কোনো অভাব বোধ নেই। লোকে বলছে আমার নাকি সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো কিছু বুঝতে পারছি নে। মাছ খেতে পাবো না, নাই বা পেলাম, একাদশী করতে হয় করব। ভালো খাওয়া বা পড়ার দিকে আমার কখনো কোনো ঝোঁক নেই। তবে মানুষটার উপর মায়া জন্মেছিল বটে, তাকে আর দেখতে পাবো না, এইটুকুই যা কষ্ট।
বিধবা হওয়ার পর আমি অনেকবার শ্বশুরবাড়ি গেলাম, শাশুড়ির সেবা করি। মুখরা জায়ের সংসারে পুত্রহীনা বৃদ্ধার বড় কষ্ট, যতদূর পারি সেটুকু ঘোচাবার চেষ্টা করি। একাদশীর দিন শাশুড়ি বয়ে নিরম্ব উপোস করি, সন্ধ্যের সময় তার পায়ে তেল মালিশ করি। খুড়শাশুড়ি সর্বদা শোনান, আমি অলক্ষণে বউ, আমায় ঘরে নেই তার সোনার চাঁদ ছেলে, দুধের বাছা মারা গেল। ভাসুরপুর ওপর এমন স্নেহ ভাসুরপুর জীবদ্দশায় কোনোদিন দেখেছি বলে মনে করতে পারলাম না। আশ্চর্য। একবার বাপের বাড়ি এসে শুনলাম নসুমামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। 6 মাস পর খবর এলো হালি শহরের এক কালী মন্দিরে সে আছে। গঙ্গার তীরে দুখানা ভাঙা মন্দির, সেখানে সে পুজো আচ্চা নিয়েই নাকি আছে। খবরটা দিলে ওপাড়ার বুধ গয়লার মা। ঘোষপাড়ার দোল দেখে দেশে ফেরবার পথে সে হালি শহরে গিয়েছিল, সেখানেই দেখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম ওর পক্ষে ভালোই হয়েছে। কি জানি কেন আমার মনে হয় নসুমামা যা করে তাই ভালো। এইভাবে দিনের পর দিন কাটে। বৃদ্ধা শাশুড়িকে কত যত্নে আগলে নিয়ে বেড়াই। বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারিনে, পাছে বুড়ির কষ্ট হয়। একদিন শাশুড়ি বললেন, চলো মা, সান্যাল মশাইয়ের বাড়ি ভগবত শুনে আসি। সে কে মা? পাড়ার বুড়ো সান্যালদা। দেখনি বুড়োকে? সান্যাল মশাইয়ের বাড়ি গেলাম। ওর অবস্থা বেশ ভালো বলেই মনে হলো বাড়িঘর দেখে। শুনলাম 2 ছেলে কলকাতায় চাকরি করে, তাদের স্ত্রী পুত্র তাদেরই সঙ্গে কলকাতার বাসায় থাকে। সান্যাল মশাই বিপত্নী, বয়স 76 বছর, নিজেই বললেন। একটি বিধবা বোন বাড়িতে থাকে ও রান্নাবান্না করে। আমাদের দেখে খুব যত্ন করলেন, আমাদের সামনে ভগবত ব্যাখ্যা করে শোনালেন। সেই থেকে সান্যাল মশাইয়ের বাড়িতে রোজ যাই। আমায় তিনি বড় ভালোবাসেন। যোগ বাশিষ্ঠ ও ভাগবত তার প্রিয় বই। যদি 2 দিন না যাই, সান্যাল মশাই আমার শ্বশুরবাড়ি আসবেন। আমার শাশুড়ি তার বৌমা ডেকে বলেন, ও বৌমা। বৃদ্ধ শাশুড়ি মাথায় কাপড় দিয়ে বলেন, কি দাদা? নির্মলা কোথায়? ডেকে দাও। নির্মলা আমার ভালো নাম। আমি বের হয়ে বলি, কি দাদু? দাদু কি রে? তোমার জ্যাঠামশাই হই। তোমার শ্বশুরের চেয়ে 11 বছরের বড় আমি। আমার ওখানে কদিন যাওনি কেন? আজ অবশ্যই যাবে। আমি নিয়মিতভাবে যাই। সান্যাল মশাই আজকাল আর কোনো শ্রোতা চান না। আমার মধ্যে কি যে দেখেছেন, আমাকে পেয়ে খুব খুশি। যোগবাশিষ্ঠ পাঠ জমে না আমি না গেলে। একদিন তাকে বললাম, জ্যাঠাবাবু, আমি তো মুখ্য মেয়ে মানুষ, আমার মধ্যে কি পেলেন আপনি? কি পেলাম কি জানি, কিন্তু তুমি গেলে মা আমার গীতা আর যোগবাশিষ্ঠ জ্যান্ত হয়ে ওঠে। ওদের শ্লোকের মধ্য থেকে নতুন ভাষ্য বেরিয়ে আসে। আনন্দ যদি শাস্ত্র আলোচনার উদ্দেশ্য হয়, তবে সেটার সোলানাই পাই তুমি আসলে মা। আমি হেসে বললাম, তাহলে বলুন জ্যাঠামশাই, আমার মতো শ্রোতা আপনি অনেকদিন পাননি। সত্য মা, এতদিন জানতাম না যে লোককে শুনিয়ে এত আনন্দ হয়। নিজেই চর্চা করতাম এই পর্যন্তই। আজ কিন্তু অন্যরকম শুনছি। উপযুক্ত শ্রোতা পেলে আমারও ভালো লাগে বলেই যাই। কেমন যেন মন বদলে যাচ্ছে। যে মন আমার কোনো কালেই সংসারে ছিল না, তা আরও নিরাসক্ত হয়ে পড়েছে। বন্ধনের মধ্যে কেবল বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধা কাঁদেন, আমি বসে যোগবাশিষ্ঠের উপদেশ শোনাই, কিন্তু তাতে তার মন ভেজে না। ঘোর বিষয়ী মন। এ বয়সেও কাঁঠালের ভাগ নিয়ে, সজনে ডাঁটার ভাগ নিয়ে খুড় শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বলি, মা, কি হবে আপনার এচোড়া সজনে ডাঁটার চুলচেরা ভাগে? ওর কি সার্থকতা? ভগবানের নাম করুন। বাতাবি লেবু ফুটল ফাগুন মাসে, পথে পথে অপূর্ব সুগন্ধ ছড়িয়ে। ঘেঁটু ফুলে বাঁশ বনের তলা ভর্তি হয়ে গেল। কোকিলের ডাকে মন উদাস হয়ে ওঠে। কত কথা ভাবি, বাল্যকালের কথা, মা বাবার কথা, স্বামীর কথা। জীবনে কিছু না পেয়েই যেন সব কিছু পেয়েছি। যদি কোনো হিসাবী বিষয়ী লোক বলে, কি পেয়েছ হিসাব দেখাও, হয়তো কিছু দেখাতে পারবো না, কারণ বাইরে আমার অর্ধমলিন সরু পাড় ধুতি আর দুগাছি অতি সরু বিবর্ণ সোনার চুড়ির মধ্যে কেউ কোনো লাভের সন্ধানই খুঁজে পাবে না। আমার মন বলে কি এক জিনিসের ঠিকানা মিলেছে, যার দরুন অফুরন্ত আনন্দের ভাণ্ডার আজ আমার কাছে খোলা। অন্য সব কিছু যেন তুচ্ছ হয়ে গিয়েছে। একদিন আমার শাশুড়ি বললেন, ও বৌমা, তোমাদের গায়ের কে একটি ছেলে আমাদের গ্রামে হরিকলুর বাড়িতে এসে চাকরি করছে। বামুনের ছেলে, দিব্যি চেহারা, কিন্তু বাপু কলুবাড়ি জল তোলে, গরুর জাপ কাটে, এ আবার কেমন কথা? বড্ড গরিব বোধ হয়। আমি দেখিনি, কে কাল বলছিল ঘাটে।
বললে বৌমার দেশের লোক। যেদিন শুনলাম সেই দিনই পথে নসু মামার সঙ্গে দেখা, কিন্তু প্রথমটা চিনতে পারিনি। নসু মামার মাথায় বড় বড় চুল, পরনে শাড়ি, আধঘোমটা দেওয়া, হাতে কাঁচের চুড়ি, মেয়েলি বেশ, অথচ মুখে ঈষৎ দাড়ি গোঁফ। আমার হাসি পেল ওর অপরূপ বেশ দেখে। আমায় দেখে মেয়েলি সুরে বললে, ও পাচি, ভালো আছিস তো ভাই? আমি অবাক হয়ে বললাম, তোমার এ কি বেশ নসু মামা? নসু মামা অদ্ভুত হাসি হেসে বললে, এই থাকলেই হলো একরকম। তুমি নাকি কলুবাড়ি বাসন মাজো, জল তোলো, দোষ কি? তুমি যা ভালো বোঝো। বৃদ্ধা শাশুড়ি সেই শ্রাবণ মাসে দেহ রাখলেন। দিন দশেক জ্বরে ভুগে গভীর রাত্রে মৃত্যুর কিছু পূর্বে অশ্রু ভরা চোখে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি মা? বৃদ্ধার আকুল সুরে মনে ব্যথা বাজল আমার। তার জ্বর শীর্ণ হাত দুটি ধরে বললাম, কেন? আমার সোনার চুড়ি আছে, 1 বিঘে আমন ধানের জমি আছে, ভাবনা কি মা আমার? কিচ্ছু ভেব না আমার জন্যে। বিষয়ী লোককে বিষয়ের ভাষায় সান্ত্বনা দিই। আমি জানি যার কাছে আমি আছি তিনি আমাকে কোনোদিনই ফেলবেন না, চরণে স্থান দেবেনি। নসু মামার সঙ্গে দেখা আবার একদিন। সে একগাদা কাপড় সেদ্ধ নিয়ে ঘাটে যাচ্ছে কাচতে। আমি বললাম, ওসব কাজ আমায় দাও নসু মামা, আমি তোমায় করতে দেব না। জোর করে সেগুলো তার কাছ থেকে নিয়ে নিজে কেচে দিলাম। আমার চোখের সামনে ওসব খাটুনি খাটতে দেব না ওকে। বললাম, হরিকলুর বাড়ি গোয়াল পরিষ্কার আমি করে দেব। না পাচি, লক্ষ্মীটি, লোকে কি বলবে? আমি গ্রাহ্য করি নে। আমি করি। মিথ্যে কথা, তুমি কিছু গ্রাহ্য করো না। কলুবাড়ি বাসন মাজছ, অথচ। পাচি, এসব তুই বুঝবি নে, ওসব করিসনি কক্ষনো। ওর কথা সান্যাল জ্যাঠাকে বলতে তিনি বড় ব্যস্ত হয়ে পড়লেন ওকে দেখবার জন্য। হরিকলুর বাড়ির পিছন দিকে একটা পুকুর, পুকুরের চারিধারে আম কাঁঠালের বাগান। তারই একটা গাছতলায় দেখা গেল ও চোখ বুজে বসে। সেই থেকে সান্যাল মশাইয়ের সঙ্গে ওর ভাব হয়ে গেল। যোগ বাশিষ্ঠের দলে ভিড়ে পড়ল। সান্যাল জ্যাঠা বলেন, ছেলেটি শুদ্ধ সত্য। শীতের প্রথমে কলুপাড়ায় কলেরা দেখা দিল। একদিনে 18টা কলেরা হলো, 5টা মরে গেল। নসু মামা কি ভীষণ পরিশ্রম করে সেবা শুরু করলে। হরিকলুর ছোট ভাই ওর সেবাতেই নাকি বেঁচে উঠল। রাত্রে ঘুমোয় না, নিজের হাতে রোগীদের গা ও বিছানা পরিষ্কার করে। কলেরায় কলুপাড়া উজাড় হয়ে গেল। ধরলে কিছু দূরে মুচিপাড়াকে। ভয়ে তখন মুচিপাড়ার অনেক লোক পালিয়েছে। বুড়ো হিরু মুচি একদিন অসুখে মারা গেল। কিন্তু তখন এমন ভয় হয়ে গিয়েছে সকলের, মরা ঘরের মধ্যে পড়ে রইল সারাদিন, কেউ ফেলতে চায় না। সন্ধ্যের পর নসু মামা একা গিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে সেই মরা ফেলে দিয়ে এলো খালের ধারে শ্মশানে। যোগবাশিষ্ঠের আসরে এই কথা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমিও যাব, নসু মামাকে সাহায্য করব, লোকে যা বলে বলুক গে। জ্যাঠামশাই হেসে বললেন, মা, এ কাজ তোমার নসু মামার, তোমার জন্যে নয়। সব কাজে অধিকার ভেদ আছে। কেন আমার অধিকার জন্মায়নি? তোমার বুড়ো শাশুড়ি মরে গিয়েছে, জগতে আরও কি বুড়ো হাবড়া নেই? আপনি বলুন নসু মামাকে, ও আমাকে নিতে চায় না কোনো কাজে। আমি যাব জ্যাঠামশাই। এই অবস্থায় হঠাৎ একদিন নসু মামা গ্রাম ছেড়ে চলে গেল। কলুপাড়ার সবাই হায় হায় করতে লাগল। খুড়শাশুড়ি বললেন, ভালোই হলো চলে গেল, সুবুদ্ধি হয়েছে। বামুনের মুখ অমন করে হাসাতে হয়, ছি ছি। তারপর মুখ টিপে হেসে বললেন, বৌমার বাপের বাড়ির লোক, খুব কষ্ট হয়েছে বৌমা তোমার না? যখন তখন দেখা হতো তো। অন্য গাঁ থেকে এই গায়ে থাকতে এসেছিল সেজন্যই হয়তো। তবু তো ঘরের দেশের লোক আছে একটা। ছিলে খোলা ধনুকের মতো শটাং সোজা হয়ে বলি, নিশ্চয়ই, আমার কষ্ট তো হবারই কথা। হরিকলু একদিন সান্যাল জ্যাঠার কাছে বললে, অমন মানুষ হয় না। ছোট ভাইটা বেঁচে উঠল, পায়ে ধরতে গেলাম। বলি, তুমি ব্রাহ্মণ, আমার ঘরে হেনস্থা কাজ আর করতে দেব না। 2 মাসের মাইনে বাকি, একটা পয়সাও নিয়ে গেল না যাবার সময়, হঠাৎ পালিয়ে গেলেন। আমায় যেন ক্ষমা করেন তিনি। হাত জুড়ে সে উদ্দেশ্যে প্রণাম করলে। আবার ফাল্গুনে বনে বনে ফুল ফুটেছে, আবার কোকিলের ডাক পথে পথে, মুচকুন্দ চাপার সুগন্ধে ঘাটের রানা ভুরভুর করে। আমি একদিকে যেন সম্পূর্ণ নিঃস্ব। জ্যাঠামশায়ের বৈঠকখানায় যোগবাশিষ্ঠ শুনতে যাই রোজ বিকেলে। সম্পূর্ণ নিঃস্ব হয়েই, রিক্ত হয়েই বোধহয় সেখানে পৌঁছতে হয়। গল্পকথন বাই কলজ চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নসু মামা ও আমি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি।
আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।